নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন হেমচন্দ্র বক্সির লেখা গল্প লেখার বিপদ। আমি অনেক দিন থেকেই মাসিক পত্রিকায় গল্প লিখতাম। সেগুলি যে কেবলই কাগজের রঙিন ফানুস তাও আমার জানতে বাকি ছিল না, কিন্তু তবু লিখতাম। প্রথম বয়সের লেখা, বাস্তবতার দিকে বড় লক্ষ্য ছিল না, ছিল শুধু উদ্দাম ভাবুকতা। তাতে প্রেমের মশলা খুব বেশিই পড়ত, কাজেই একটা তীব্র ঝাঁঝও থাকত। তা পড়ে বন্ধুবান্ধবেরা বাহবা দিত, আর গুরুজনেরা চিন্তিত হতেন। কিছুদিন আগে প্রকৃতিতে একটা গল্প লিখেছিলাম। সংক্ষেপে তার ঘটনা এই: কলকাতায় বেচু চ্যাটার্জি লেনের ১৩ নম্বর বাড়িতে শ্রীযুক্ত হরকুমার রায় বাস করতেন। তিনি ওকালতি করতেন। ছেলে সুকুমার স্কুলে পড়ত। তার মেয়ে কিরণবালার বয়স বছর ১৬ হয়েছে। শীঘ্রই বিবাহ দেবেন বলে আর তিনি মেয়েকে স্কুলে পাঠান না। দুপুরবেলা বাবু আপিসে যেতেন, আর ছেলে বই হাতে করে স্কুলে যেত। বাসায় থাকতেন শুধু কিরণ আর তার মা। মা ঘুমাতেন, কিরণ বসে বসে বই পড়ত অথবা সূচিকর্ম করত। ৩ বছর আগে কিরণ আর তার মা তাঁদের দেশের বাড়িতে থাকতেন, আর বাবু থাকতেন কলকাতায়। বাড়ি তাঁদের বর্ধমান জেলায় মোহিতপুর গ্রামে। সেখানে কিরণের এক বাল্য সঙ্গী ছিল। সে তাদেরই দূর আত্মীয়, পরেশনাথ। সর্বদাই সে তাঁদের বাড়িতে আসত, কিরণের সঙ্গে খেলত, হাসত, গল্প করত। একদিন কিরণের মা দুজনের সামনেই বলে দিলেন, তোমাদের এখন বয়স হয়েছে, এরকম হাসাহাসি আর ভালো দেখায় না। সেই দিন থেকেই পরেশ আর বড় তাঁদের বাড়িতে যেত না। এর কিছুদিন পরেই তাঁরা কলকাতায় চলে এলেন। আজ ৩ বছর তাঁরা কলকাতায়। কিরণদের কলকাতার বাসার পাশের বাড়িতে একটা মেস ছিল। তাদের সেই দিকের জানলাটা প্রায় সর্বদাই বন্ধ থাকত। দুপুরবেলা যখন মেসের সকলে আপন আপন কাজে চলে যেত, বাড়ি যখন নিস্তব্ধ হয়ে পড়ত, তখন কিরণ সেদিকের জানলা খুলে তার পাশে একখানা চেয়ার টেনে নিয়ে বসত। এমনই সে একদিন বসে আছে। বেলা তখন প্রায় ২টো। নিবিষ্ট মনে সে একখানা বই পড়ছিল। এমন সময় সশব্দে মেসের সেই দিকের একটা জানলা খুলে গেল। কিরণ মাথা তুলে চাইতেই ৪ চক্ষুর মিলন। একজনে দেখল পরেশনাথ, অপরে দেখল কিরণবালা। উভয়ই বিস্মিত হল। প্রায় প্রতিদিনই এরূপ হতো। তাদের বেশ কথাবার্তা চলত। মা থাকতেন নিদ্রায়। বাসায় দুপুরবেলা আর কেউই থাকত না, কাজেই তাদের আলাপটা বেশ জমেই উঠত। পরেশনাথ ম্যাট্রিকুলেশন পাশ করে এসে কলেজে ভর্তি হয়েছে এবং সেই মেসে থাকে। পরেশ প্রত্যেক দিন কলেজ থেকে ফরাসি বিদায় নিয়ে এসে বাল্যসঙ্গিনীর সঙ্গে গোপন আলাপ জুড়ে দিত। কিছুদিন পরে এই গোপন আলাপে বড় বিষময় ফল ফলল। প্রেমের বীজ তাদের অন্তরে বহু আগেই রোপিত হয়েছিল। এখন সুযোগ পেয়ে পূর্ণ তেজে গজিয়ে উঠল। কিন্তু তাদের বিবাহ যে হতে পারে না, তাতে সামাজিক বাধা আছে। আবেগ যখন কানায় কানায় পূর্ণ, তখন সমাজের বাধা সত্ত্বেও ভ্রান্ত যুবক তার অভিলাষ নিজের অভিভাবকদের কাছে ব্যক্ত করে ফেলল। এতে সে যে ভর্ৎসনা লাভ করল, তারপর আর লোকালয়ে মুখ দেখাবার তার ইচ্ছা রইল না। সে ভাবল, এ জীবন তো বৃথাই গেল, তবে আর কেন, কার জন্যে সংসারে থাকব? হিমালয়ের গিরিকন্দরেই জীবনের অবশিষ্ট দিন কটা কাটিয়ে দেব। যাবার পূর্বে সে একবার কিরণের সঙ্গে দেখা করল। এখানে সে ব্যর্থ প্রণয়ের এক লম্বা বক্তৃতা ঝাড়ল। তারপর যেমন হয়, উভয় প্রতিজ্ঞা করল জীবনে বিবাহ করবে না,
কারণ প্রকৃত বিবাহ তো তাদের হয়েই গেছে। পরেশনাথ কিরণের প্রতিজ্ঞায় ততটা বিশ্বাস স্থাপন করতে পারল না। সে বলল, কিন্তু তোমার মা বাপ যে তোমায় বিয়ে দেবেনি। তাতে কিরণ উত্তর করল, মা বাপ বিয়ে দেবেন কার? আমার জীবন তো আমারই হাতে, ছুরি বা দড়ির তো আর অভাব নেই। কিরণের উত্তরে সন্তুষ্ট হয়ে পরেশনাথ বিদায় নিল। বুঝিবা নায়কের প্রথা অনুসারে জীবনের সম্বলস্বরূপ একটি চুম্বন দিয়ে যেত, কিন্তু জানলাগুলিতে শিক দেওয়া আর দুই বাড়ির জানলার দূরত্বটাও চুম্বন দেবার পক্ষে অনুকূল ছিল না। সেই দিন থেকে পরেশনাথ নিরুদ্দেশ, আর কিরণ গৃহে থেকেও সন্ন্যাসিনী। গল্প তো বের হলো, সঙ্গে সঙ্গে বন্ধুমহলে সমালোচনাও আরম্ভ হলো। যারা নেহাত নাছোড়বান্দা রকমের অ্যাডমায়ারার, তারা বলল, বৈদ্যুতিক প্রভাসম্পন্ন এমন গল্প আর হয় না। কেউ বলল ছাই হয়েছে, আর কেউ বা নাসিকা কুঞ্চিত করে বললেন অরিজিনালিটি নেই। জ্যোতি পত্রিকা প্রকৃতির প্রতিদ্বন্দ্বী, তাতে এমন একটি সমালোচনা বের হল। এ মাসে প্রকৃতিতে এক অদ্ভুত গল্প বাহির হইয়াছে। প্রকৃতি সম্পাদক যে কি করিয়া উহা ছাপিলেন, ইহা বড়ই আশ্চর্যের কথা। গল্পে যত প্রকার দোষ থাকা সম্ভব লেখক যেন তার একটি নমুনা দিয়াছেন, ইত্যাদি। তারপর গল্পটা রইল প্রকৃতির পৃষ্ঠায়, আর আমি রইলাম কর্নওয়ালিস স্ট্রিটের একটি ত্রিতলের প্রকোষ্ঠে। উভয়ের মধ্যে আর কোনো সংস্রব ছিল না। কয়েক মাস কেটে গেল, লিখে পড়ে দিনগুলি কাটিয়ে দিচ্ছিলাম। নীল আকাশে একখণ্ড সাদা মেঘের মতো আমার উদ্দেশ্যবিহীন জীবনটা ভেসে যাচ্ছিল। কোথায় এর সমাপ্তি, সেদিকে কোনো চিন্তাই ছিল না। একদিন প্রভাতে অভ্যাস মতো বসে পড়ছি, এমন সময় একজন ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তার বয়স বছর 40 হবে, মুখে বেশ একটা সরলতার ভাব। পূর্বে তাকে কখনো দেখেছি বলে মনে হলো না। তিনি ঘরের মধ্যে প্রবেশ করেই বললেন, আপনার নামই কি সত্যব্রত গুহ? আমি বললাম, হ্যাঁ, আপনি বসুন। এই বলে পাশের একখানি চেয়ার তাঁর দিকে অগ্রসর করে দিলাম। তিনি সেই চেয়ারে উপবেশন করে বললেন, আপনি প্রকৃতিতে গল্প লিখে থাকেন বুঝি? তারও উত্তর দিয়ে উৎসুক নয়নে তার মুখের দিকে চেয়ে রইলাম। তখন তিনি বললেন, যদিও আপনার সঙ্গে আমি মোটেই পরিচিত নই, তবু খুব খোলামেলাভাবেই আপনার সঙ্গে আমাকে একটু আলাপ করতে হবে। অনুগ্রহ করে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দেবেন। আপনি আমাকে পূর্বে কখনো চিনতেন কি? আমি আশ্চর্য হয়ে বললাম, না, চিনতাম বলে তো মনে হয় না। তখন উপর্যুপরি ওকালতি ধরনের প্রশ্ন হতে লাগলো। তিনি জিজ্ঞাসা করলেন, এই আমাদের বাড়ির কাউকে আপনি জানেন কি? আমি পূর্বের মতোই উত্তর দিলাম। আগন্তুক বললেন, আমার নাম হরচন্দ্র রায়, বাড়ি বর্ধমান, মোহিতপুর। এখন জিজ্ঞাস্য, কারো কাছে আপনি আমাদের সম্বন্ধে কিছু শুনেছেন কি? এ সকল প্রশ্ন ক্রমেই আমার বিস্ময় বাড়িয়ে দিতে লাগলো। আমি বললাম, না, আপনি এসব প্রশ্ন কেন আমাকে জিজ্ঞাসা করছেন? আপনার কথাটা কি খুলেই বলুন দেখি। কথাটা কি তা আপনার নিজের লেখা পড়েই বুঝতে পারবেন। এই বলে এক সংখ্যা প্রকৃতি আমার সামনে টেবিলের উপর ফেলে দিয়ে বললেন, এই বর্ধমানের মোহিতপুরের হরকুমার রায় আমি। আমি 13 নম্বর বেচু চ্যাটার্জির লেনে থেকে ওকালতি করি, আর আমারই মেয়ের নাম কিরণবালা। এখন জিজ্ঞাস্য, আমাদের পরিবারের নামে প্রকাশ্য কাগজে এই মিথ্যা কথাটা আপনি কেন লিখলেন? আর যদি বলেন এটি মিথ্যা ঘটনা, কেবলই গল্প, তবে এ আমার মেয়ের সম্বন্ধে লিখে আমাদের এরকম অপমানিতই বা করলেন কেন? আর এত অসুবিধাই বা ফেললেন কেন? আমি এর সদুত্তর চাই। এতক্ষণে ভদ্রলোকের সব কথা আমি বুঝতে পারলাম। বুঝে আমার মাথা ঘুরে গেল।
অনেক গল্প লেখকের সঙ্গে আমার আলাপ আছে, নিজেও অনেক গল্প লিখেছি, কিন্তু এমন কোনো ঘটনা কখনো ঘটতে পারে তা জীবনে কারো কাছে শুনিনি এবং স্বপ্নেও কখনো ভাবিনি। আমি ভেবে কুল পেলাম না ভদ্রলোকটিকে কি করে বোঝাবো যে এ কেবলই গল্প, নেহাতি যৌবন সুলভ অলস মস্তিষ্কের কল্পনা। দৈব বিড়ম্বনায় এমন আশ্চর্যভাবে তাঁদের সঙ্গে মিলে গেছে। যা হোক, তাঁকে যথাসাধ্য বোঝাবার চেষ্টা করলাম যে ওই গল্পে বর্ণিত ব্যক্তিদের নাম এবং স্থান শুধুই কল্পনাপ্রসূত। জীবনে কখনো আমি মোহিতপুর দেখিনি বা কারো কাছে শুনিনি, এবং বেচু চ্যাটার্জি লেনের 13 নম্বর বাড়ি কোনটা তাও জানি না। মনে হলো যেন ভদ্রলোক আমার কথায় বিশ্বাস করলেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। একটু চুপ করে থেকে তিনি বললেন, আমি আপনার কথা সম্পূর্ণ বিশ্বাস করছি, কিন্তু ঘটনা শুধু এখানেই শেষ হয়নি। অনেক কষ্টে কিরণের বিয়ে ঠিক করেছিলাম। ছেলে লেখাপড়া বিশেষ কিন্তু জানে না। পাড়া গাঁয়ে বাপের কিছু সম্পত্তি আছে, তাই নেড়ে চেড়ে সাধারণভাবে খেয়ে পড়ে থাকে। এতেই তারা অনেক টাকা চেয়েছে। সে যা হোক, এর চেয়ে ভালো ঘরে বিয়ে দেওয়া আমার পক্ষে অসম্ভব। আসছে মাসের 12ই বিয়ে হবে ঠিক ছিল, কিন্তু কাল ছেলের বাপ ভবতোষবাবু এসে রেগে চোটে বললেন যে বিয়ে ভেঙে গেল, এ মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে কখনো দিতে পারেন না। তারপর আমার হাতে এই পত্রিকাখানা দিয়ে আরও যেসব কথা বললেন তার আমি পুনরুক্তি করতে চাই না। আমি আশ্চর্য হয়ে বললাম, ঘটনা এত দূরই গড়িয়েছে? তাহলে তো দেখছি আমার ওই সামান্য একটা বাজে লেখার জন্য আপনাকে ভারী মুশকিলেই পড়তে হয়েছে। আপনি যদি বলেন তবে ভবতোষবাবুকে আমি নিজে গিয়ে সব বুঝিয়ে দিতে পারি, তাহলে বোধহয় তাঁর আর কোনো আপত্তি থাকবে না। তিনি বললেন, আচ্ছা তাই করবেন। কাল বিকালবেলা আমাদের বাসায় যাবেন, তাকে ডেকে আনব। কিন্তু তিনি যে ধরনের লোক জানি না আপনার কথায় বিশ্বাস করবেন কি না। তারপর একটু নিচু স্বরে বললেন, কি আর বলবো আপনাকে, হিন্দু ঘরের মেয়ে বড় হলে যে কি বিড়ম্বনা তা তো জানেন। কাল থেকে আমার মাথা ঘুরছে, আর মেয়ের মা তো কেঁদেই আকুল। যা হয় আপনি যদি তাকে বুঝিয়ে দিতে পারেন তবেই রক্ষা পাই। তারপর ভদ্রলোক চলে গেলেন। আমি বাস্তবিকই বড় ব্যথিত হলাম। ঠিক করলাম অকাট্য যুক্তি দ্বারা কাল ভবতোষবাবুকে সব বুঝিয়ে দেব। কিন্তু যদি তিনি বিশ্বাস না করেন, আর আমার পক্ষে যুক্তিও তো বিশেষ কিছু ছিল না। এমন অদ্ভুত ঘটনা তো কখনো শুনিনি। কি দৈব বিড়ম্বনা! ভদ্রলোকের জন্য মনটা বড়ই খারাপ হয়ে গেল। পরদিন বিকালবেলা হরকুমারবাবুর বাসায় গিয়ে উপস্থিত হলাম। হরকুমারবাবু ও ভবতোষবাবু তখন বসেছিলেন, বোধহয় আমারই অপেক্ষায়। আমি বসলে পর হরকুমারবাবু আমাকে ভবতোষবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর প্রথমেই ভবতোষবাবু আরম্ভ করলেন, আপনি ওই প্রকৃতিতে এই গল্পটা ছাপিয়ে ভদ্রলোককে এইরকম অপদস্থ করলেন কেন? আমি বললাম, হরকুমারবাবুর কাছ থেকেই বোধহয় শুনেছেন যে কাউকে অপদস্থ করবার উদ্দেশ্য আমার ছিল না। যা ঘটেছে তা কেবলই দৈবক্রমে। এমন আহাম্মক বোধহয় কেউ নেই যে নিজের উপর সমস্ত দায়িত্ব রেখে প্রকাশ্য কাগজে একজনের পরিবারের কথা এরকম খোলামেলাভাবে সমস্ত পরিচয় দিয়ে লিখতে পারে। ভবতোষবাবু বললেন, এরকম আহাম্মক কেউ আছে কি না তা নিয়ে তর্ক চলে না। আর আপনি দোহাই দিচ্ছেন দৈবের। একথা কেউ বিশ্বাস করবে না যে এতগুলি কাল্পনিক বিষয় একজন ভদ্রলোকের সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে। হরকুমারবাবু বললেন, আপনি এত বেশি করে দেখছেন কেন? অনেকগুলি মিলেছে বটে, কিন্তু সবগুলি তো মেলেনি। এই দেখুন, পরেশ বলে আমাদের কোনো আত্মীয় নেই,
আর আমাদের বাসার পাশে কোনো মেস কখনো ছিল না। ভবতোষবাবু রেগে উঠে বললেন, আরে আপনি এই বুদ্ধি নিয়ে ওকালতি করেন, তাই আপনার পসার এমন। আরে ওটা ওর চালাকি যে, আপনি বুঝতে পারছেন না? মেয়ের যে কলঙ্ক হয়েছে, সত্য হোক মিথ্যা হোক তার ঘোঁজবার নয়। আপনি এই অপমান কেন সহ্য করবেন? ওই 20,000 টাকার দাবিতে মানহানির মোকদ্দমা আনুন, সারাটা জীবন সুখে কেটে যাবে, আর মেয়ের বিয়ে দিতেও কোনো কষ্ট হবে না। হরকুমারবাবু বললেন, না, ছোট লোকের মতো কাজ আমি করতে পারি না। আমি আমার মেয়েকে খুব জানি, এমন কোনো ঘটনা আমাদের পরিবারে ঘটতে পারে না। আর আমার বিশ্বাস সত্যব্রত বাবু মিথ্যা কথা বলেননি। ভবতোষবাবু যেন বড় আশায় নিরাশ হলেন। বিরক্তির স্বরে বললেন, তা যাক, আপনার যা খুশি তাই করুন গে। মুদ্রা কথা, আমার ছেলের সাথে মেয়ের বিয়ে হতে পারে না। ভাগ্যিস নরেন কাগজখানা পড়ে আমার হাতে দিয়েছিল, না হলে কি কলঙ্কটাই হতো। তারপর আমরা তিনজনের ভেতর এ সম্বন্ধে তর্ক বিতর্ক করতে লাগলাম। হরকুমারবাবু বাগদত্তা মেয়ের কিভাবে বিবাহ দেবেন ভেবে অস্থির হয়ে পড়লেন। ভবতোষবাবুর প্রত্যেক কথায় তিনি যে একটা অর্থগৃধ্ণ নরপিশাচ তাই ব্যক্ত হয়ে পড়ছিল। মুখের ওপর আমাকে যেভাবে অপমান করতে লাগলেন, সেরকম অপমানিত আমি জীবনে কখনো হইনি। ভবতোষবাবুর সমস্ত কথায় ভিতরকার ভাব এই যে যদি আরও কিছু টাকা ধরে দেওয়া যায় তাহলে বরং তিনি এখানে পুত্রের বিবাহ দিতে পারেন। তার এতটা সদয় হওয়ার কারণ শুধু হরকুমারবাবুর মান রক্ষার জন্য। কি করা যায়, ভদ্রলোক যখন বিপদে পড়েছেন তাকে রক্ষা তো করা চাই, এই তাঁর ভাব। কিন্তু দুঃখের বিষয়, এরকমভাবে বিপদ থেকে উদ্ধার হবার ক্ষমতা হরকুমারবাবুর আর তখন ছিল না। ইতপূর্বে পাত্রমর্যাদা স্বরূপ তিনি যা দিতে স্বীকৃত হয়েছেন তাতেই তাকে নিজের মর্যাদাটুকু খুইয়ে বাড়ি ঘর বন্ধক রাখতে হবে। এর ওপরও আবার কিছু ধরিয়ে দেওয়া সে তার পক্ষে অসম্ভব। তবুও তিনি বললেন, যা পূর্বে দেব বলেছি তাই যে কি করে দিতে হবে তা তো জানেন। আচ্ছা দেখি ভেবে চিনতে, ঠেকেছি যখন উদ্ধার তো পেতেই হবে। আমারও সেই এক কথা, শেষকালে যে জাতো দিবে পেটও ভরবে না সে আমার দ্বারা হবে না। নির্লজ্জের মতো এই কথা বলে ছাতাটা হাতে নিয়ে তিনি পথে বেরিয়ে পড়লেন। আমরা দুজনে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। কারো মুখ দিয়ে কথা সরছিল না। ভদ্রলোকের জন্য বড়ই ব্যথিত হলাম। শুধু আমারই জন্যে আজ তাকে এতটা নাকাল হতে হয়েছে আর এত বিপদে পড়তে হয়েছে। তার দুর্ভাবনা ক্লিষ্ট মুখখানা মনে বড় বাজল। আমি ভাবলাম, এতটা ঘটল শুধু আমারই জন্যে। অপরাধ করেছি আমি, কাজেই এর প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। মুহূর্ত মধ্যে কর্তব্য স্থির করে ফেললাম। আমি বললাম, দেখুন, এ সমস্ত ঘটেছে শুধু আমারই জন্যে। আমি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করব। এর চেয়ে ভালো পাত্র দেখে আমি আপনার মেয়ের বিয়ে দিয়ে দেব। এ ভার আমি নিলাম, আপনি নিশ্চিন্ত থাকুন। টাকাও আপনাকে কিছু খরচ করতে হবে না। তিনি আশ্চর্য হয়ে বললেন, আমার কি এতই সৌভাগ্য হবে? আপনি কেন আমার জন্য খাটবেন? আমি বললাম, আমি এজন্য দায়ী। আমার অনেক বন্ধু বান্ধব আছে, এর জন্য আমাকে বেশি বেগ পেতে হবে না। তখন তিনি আমাকে পাশের একটা ঘর দেখিয়ে বললেন, আপনি ওই ঘরে একটু বসুন, আমি এই খবরটা বাড়ির ভেতর দিয়ে আসি। আপনাকে মেয়ে দেখে যেতে হবে, নতুবা আন্দাজে কি করে সম্বন্ধ করবেন। এই বলে তিনি ভেতরে গেলেন। আমিও উঠে দরজা ঠেলে পাশের ঘরে প্রবেশ করলাম। কিন্তু প্রবেশ করেই আমাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। দেখলাম একটি তরুণী নিবিষ্ট মনে টেবিলে বসে কি লিখছে। আমাকে দেখেই সে চঞ্চল হরিণ শিশুর মতো ছুটে পালালো।
বুঝলাম হরকুমার বাবুর মেয়ে। তরুণী যে চেয়ারে বসেছিল আমি আস্তে আস্তে গিয়ে তাতে বসলাম। চেয়ারখানায় তখনও একটা মৃদুমধুর উষ্ণতা বিরাজ করছিল। টেবিলের ওপর দৃষ্টি পড়তেই দেখলাম তরুণী যে কাগজখানায় লিখছিল তা তখনও সেখানে রয়েছে। অতি ব্যস্ততায় সে তা নিয়ে যেতে অবসর পায়নি। তরুণী কি লিখছিল তা জানবার জন্য আমার ভারী একটা ঔৎসুক্য হল। আমি কাগজখানা তুলে পড়তে আরম্ভ করলাম, কিন্তু কয়েক ছত্র পড়েই আমার চক্ষু স্থির। তাতে এরূপ লেখা ছিল, বাবা, আজ কতদিন যাবৎ তোমার মুখে আর হাসি দেখি না। আমার সঙ্গে আর তেমনভাবে কথা বলো না। আমি এর কারণ জানি। সংসারটাকে আমি ডোবাতে বসেছি। আজ ভবতোষবাবুর সঙ্গে তোমার যেসব কথাবার্তা হয়েছে আমি তা সব শুনেছি। বুঝেছি আমার বিবাহ দিতে হলে তোমাকে সর্বশান্ত হতে হবে, কিন্তু তা আমি হতে দেব না। আমার জন্য সারা জীবন তোমাকে কষ্ট পেতে হবে এ আমি কিছুতেই হতে দেব না। জানি আমি গেলে তোমাদের খুব কষ্ট। আর লিখবার অবসর সে পায়নি। পড়ে আমি শিউরে উঠলাম। ভাবলাম, পিতার কষ্ট হবে বলে যে মেয়ে তার তরুণ জীবনকে বলিদান করতে প্রস্তুত হয়েছে সে মেয়ে দেবী। তাকে লাভ করা যে কোনো পুরুষের পক্ষে ভাগ্যের কথা। একটি সরস কোমল স্নেহপূর্ণ হৃদয়কে যদি সামাজিক অত্যাচারের করাল গ্রাস থেকে রক্ষা করতে পারি সে কি কম কথা? এক মুহূর্তে এই অপরিচিতা আমার হৃদয়ের পূর্ণ শ্রদ্ধা আকর্ষণ করে ফেলল। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলাম, স্বর্গের এই পারিজাত কলিটির দুঃখমোচন করতেই হবে। হঠাৎ আমার মনে হল, আমার একক জীবনের সাথী যদি কাউকে করতে হয় তবে এই কি উপযুক্ত পাত্রী নয়, যে শুধু পরকেই চেনে, নিজের সুখ দুঃখের কথা চিন্তা করবার যার অবসর নেই। এতদিন কল্পনায় এমনই একটি মানসী দেবীর সঙ্গে আমার ভবিষ্যৎ জীবনটা জড়িয়ে নানা বর্ণে একটি আদর্শ জীবন চিত্রিত করেছি। কিন্তু আবার মনে মনে একবার বড় ভয় হতে লাগলো। এতকাল ধরে আমার জীবনসঙ্গিনীর যে মানসী মূর্তির কল্পনা করে এসেছি, যদি সে তার ঠিক অনুরূপ না হয়, কল্পনায় আমার ভবিষ্যৎ জীবনের যে চিত্র গড়ে তুলেছিলাম যদি তা সকল দিক দিয়ে সফলতা লাভ না করে, তবে তো জীবনটা বিফল হয়ে যাবে। এমন সময় হরকুমারবাবু এসে আমাকে অন্য এক ঘরে নিয়ে গেলেন। সেখানে যথেষ্ট পরিমাণে মিষ্টদ্রব্যের সদ্ব্যবহার করার পর মেয়ে দেখানো হলো। যা দেখলাম তাতে আমার হৃদয় ভরে গেল। বর্ষার বন্যার মতো তার চরিত্র ও রূপের মাধুর্য নিমেষে আমার হৃদয় প্লাবিত করে ফেলল। মনে মনে ভারী একটা সুখের আবেশ ও স্বস্তি বোধ করলাম। বিবাহের পর আমি ও কিরণ একদিন বসে গল্প করছি। আমি বললাম, আচ্ছা, সেদিন আমার সাথে তোমার বিয়ের কথা ঠিক না হলে সত্যিই তুমি আত্মহত্যা করতে নাকি? কিরণ হেসে বলল, সে কথা আবার এখন কেন? বলো না শুনি। না, যাও, বলবো না। তারপর কি ভেবে বলল, সে যা হোক, কিন্তু তুমি আমার নামে ওরকম মিথ্যে গল্প লিখলে কেন? একটা গল্প লিখে তুমি বাবাকে কি বিপদেই ফেলেছিলে। আমি বললাম, সেটা ভগবানের হাত। তোমার সঙ্গে আমার মিলন হবে সেই জন্যই বুঝি, না হলে এরকম অঘটন কি কেউ ঘটতে দেখেছে? আমি অনেক দিন থেকে তোমার গল্প পড়ে আসছি। প্রকৃতিতে যে গল্পটা বেরিয়েছিল তাও আমি পড়েছি। পড়ে তো আমি অবাক। কিছুতেই আমি আর এর অর্থ করতে পারছিলাম না। অথচ কাউকে বলতেও কেমন লজ্জাবোধ হচ্ছিল। ওরকমভাবে গল্প আর তুমি লিখতে পারবে না। কে জানে আমার মতো কতজনের কত প্রকার বিপদ হতে পারে। আমি বললাম, না, সেই ঘটনা থেকে প্রতিজ্ঞা করেছি ওরকম নামধামের অত তথ্য দিয়ে আর গল্প লিখব না। তোমরা যদি মানহানির মোকদ্দমা আনতে, বাপরে, তবেই সর্বনাশ হয়েছিল আর কি। আমার পক্ষে বলবার যে কিছুই ছিল না।